আজ তুমি আমার আশীর্বাদ করে আমার জীবনের সবচেয়ে বড় খুশিটা দিয়ে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। বাবা, বলো। সরি বাবা, পিছু ডাকলাম। আমি জানি বেরোবার আগে তুমি আমার মুখ দেখা বা আমার সঙ্গে কথা বলা পছন্দ করো না, কিন্তু আজ আমার তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? তুমি তো জানো বাবা, জীবনে এই প্রথমবার আমি আমার দিদুনের বাড়ি যাচ্ছি, কারণ আমি না গেলে রুদ্রপুরের উৎসব সম্পূর্ণই হবে না। তুমি তো বলেছো ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমার রুদ্রপুরে গিয়ে অনেক নিয়ম রীতি পালন করার আছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি কোথাও এতটা ইম্পর্টেন্স পাবো। আমার সবকিছু না আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার খুব আনন্দ হচ্ছে। তাই তাই কি কি চাইছো স্পষ্ট করে বলো। বেশি কিছু চাইছি না বাবা, আমি তো তোমাকে আমার ঈশ্বর মানি। তাই একটা অনুরোধ করছি, আমাকে একবার একটু আশীর্বাদ করবে। যাতে রুদ্রপুরে গিয়ে আমি সব নিয়ম সঠিকভাবে পালন করতে পারি। আশীর্বাদ করবে না বাবা? আমাকে আমাকে এতটা ঘেন্না করো তুমি? তোমাকে আমি ঘেন্না করি না শাওন, ঘেন্না করি তোমার সঙ্গে জড়িয়ে থাকা অতীতটাকে। কিন্তু এ কথা তোমাকে আমার বলার উপায় নেই। তুমি হয়তো আমার কাছে জানতে চাইবে যে আমি তোমার সঙ্গে এরকম আচরণ করি কেন, কেন তোমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলি না, কেন পৃথিবীর আর পাঁচজন বাবা মেয়ের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। আমি জানি এইসব প্রশ্ন তোমার মনের মধ্যে ভিড় করে, কিন্তু এর উত্তর আমি তোমাকে দিতে পারবো না। তবে আমি চাই সারা জীবন তুমি খুব ভালো থাকো। আর কিছু না হোক এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে রোজ করি। ওঠো শাওন। থ্যাংক ইউ বাবা, আজ তুমি আমার আশীর্বাদ করে আমার জীবনের সবচেয়ে বড় খুশিটা দিয়ে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ডোন্ট ওয়ারি ভালো মা, চিন্তা করো না। রুদ্রপুরে গিয়ে তোমার সমস্ত প্ল্যান সাকসেসফুল হবেই। এতদিন রুদ্রপুরের নাম শুনলে তোমার চোখে মুখে একটা ভয়ের ছাপ ফুটে উঠত, কিন্তু এবার থেকে রুদ্রপুরে বসবাসকারী প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক যখনই রঞ্জিনী মিত্র নাম শুনবে ভয় কেঁপে উঠবে। প্রথমবার যখন রুদ্রপুর যাওয়ার কথা শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল আমার বুঝি খারাপ সময় শুরু হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে আমি
যে মুহূর্ত থেকে রুদ্রপুরে পা রাখবো সেই মুহূর্ত থেকে গোটা রুদ্রপুরের খারাপ সময়টা আসলে শুরু হবে। এসো, আমি তোমার লাগেজটা এই গাড়িতে তুলে দিচ্ছি। ড্রাইভার, ড্রাইভার, এটা ডিকিতে রাখো। একটু হেল্প তো করতে পারো। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো করে দিচ্ছি। রাজীব, সিকিউরিটিদের না করে দিও, বাড়তি কোনো সিকিউরিটি যেন না যায়। কিন্তু প্রোটোকল অনুযায়ী একটা কাউকে তো তোমার সঙ্গে। রাজীব, শুধুমাত্র বাড়ির লোকেরাই যাবে। দেখো, আমি তো ওখানে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী হিসেবে যাচ্ছি না, আমি যাচ্ছি একজন সাধারণ মানুষ হিসেবে। তাই অতিরিক্ত কোনো সিকিউরিটি আমি চাইছি না। ঠিক আছে দাদা। রাজীব, শুভর পরিবারকে আনতে কোন গাড়িটা যাচ্ছে? হ্যাঁ দাদা, এই গাড়িটা আমি সুবোধের জন্য বলেছি। কিন্তু মামা, এই গাড়িতে আমি ভালো মায়ের লাগেজ রেখেছি। বীরু, আসলে আমি ভাবছি আমি জানি দিদি, শুভর পরিবারের কেউ যাতে আমাদের সাথে যেতে আনকমফোর্টেবল ফিল না করে, সেই জন্যই তুই এই গাড়িতে উঠেছিস, তাই তো? না না, বলছি বীরু, সেরকম অসুবিধে হলে আমি তোর সঙ্গেও চলে যেতে পারি তোর গাড়িতে। না না, কোনো প্রয়োজন নেই, তুই শুভর পরিবারের সাথেই যা। সত্যিই তো, ওদের সাথে তো আমাদের পরিবারের কারো থাকা উচিত। এই যে তুই আগে থেকে সবটা ভেবে সব ব্যবস্থা করে ফেললি, এই জন্যই আমি বলি দিদি, তোর মতো স্যাক্রিফাইস আর কেউ করতে পারে না। এবার তাহলে আমরা বেরোই। মন্দার, গাড়িতে উঠে পড়ো। না, অ্যাকচুয়ালি মামা, আমি যেতে পারবো না। কাকাই আমাকে কিছু কাজ দিয়েছে, খুব ইম্পর্টেন্ট কাজ। তো আমাকে কিছুদিনের জন্য একটু শহরের বাইরে যেতে হবে। না না মন্দার, ওই কাজগুলো এমন কিছু ইম্পর্টেন্ট নয়, পরে করলেও চলবে। না না কাকাই, তুমি ভরসা করে আমাকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছো, সেটা আমি ভালোভাবে পালন করতে চাই। তোমরা ঘুরে এসো, ততদিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। মন্দার, কাজের প্রতি তোমার এই যে আগ্রহ, সেটা আমার ভালো লাগছে। কেপ ইট আপ। রাজীব, রুদ্রপুরে সবাইকে দেওয়ার জন্য যে উপহার, সেগুলো গাড়িতে গুছিয়ে নেওয়া হয়েছে তো? হ্যাঁ দাদা, আমাদের সব জিনিসপত্র, উপহার সবকিছু সকাল সকাল গাড়িতে তোলা হয়ে গেছে। এবার শুধু বিথিকারা এলেই আমরা রওনা হব। এই তো এসে গেছি। আরে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। চলো কি গাড়িতে বসুন দাদা।